আসসালামু আলাইকুম। ফিলোসফি কর্নার বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা। এবং যারা জ্ঞানের প্রতি আগ্রহ রয়েছে, যারা ইতিপূর্বে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, সেই সমস্ত সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকেও জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা। পাশ্চাত্য দর্শন ইতিহাস, প্রাচীন এবং মধ্যযুগ, এই কোর্সের বিভিন্ন দার্শনিকদের বিভিন্ন তথ্য নিয়ে ইতিপূর্বে বেশ কয়েকটি ক্লাস ইতিমধ্যে করেছি। আজকে নতুন আরেকটি টপিকস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে অ্যারিস্টটলের একটি দার্শনিক তথ্য নিয়ে আজকে আলোচনা করব। সেই তথ্যটি হচ্ছে কার্যকারণ তথ্য, যেটি 2020 সালের পরীক্ষার্থী যারা, তাদের পরীক্ষায় জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি যারা দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা রয়েছে, তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই উপকৃত হবে। কাজেই আর কথা না বাড়িয়ে আজকে আমরা আলোচনা করব অ্যারিস্টটলের কার্যকারণ তথ্য। অ্যারিস্টটল সম্পর্কে অন্য একটি ক্লাসে তার জীবনী সংক্রান্ত সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যেহেতু তার একটি তথ্য নিয়ে আলোচনা করব, সেজন্য তার ব্যক্তিগত জীবন বিষয় নিয়ে আজকে আর আলোচনা হচ্ছে না। অন্য একটি ক্লাসে আমি সক্রেটিসের অ্যারিস্টটলের উপর সম্পূর্ণভাবে আলাদা আরেকটি ক্লাস নিয়ে থাকব। তো আজকে আমরা আলোচনা করব কার্যকারণ তত্ত্ব, যেটাকে বলা হয় ডক্ট্রিন অফ কজেশন। অ্যারিস্টটল তার যে অধিবিদ্যা, অ্যারিস্টটলের যে মেটাফিজিক্স, সেটি তার এই কার্যকারণ তত্ত্বের উপর বিশেষভাবে নির্ভরশীল। অর্থাৎ অ্যারিস্টটলের একটি গ্রন্থই রয়েছে মেটাফিজিক্স, এবং তার এই অধিবিদ্যার বিশেষ করে তার অধিবিদ্যাটা এই তার কার্যকারণ তথ্যের উপরই বিশেষ করে নির্ভরশীল। কার্যকারণকে আধুনিক চিন্তাধারায় যেভাবে বুঝে থাকেন, কিন্তু অ্যারিস্টটল এই আধুনিক অর্থের চেয়ে তিনি আরও ব্যাপকভাবে বা অনেক ব্যাপক অর্থে তিনি সেটিকে গ্রহণ করেছেন। এই জন্য বলা হয়ে থাকে যে বাই causations here, however, is meant a very much wider conception than what is understood by that term in modern times. অর্থাৎ আধুনিক সময়ের বা বর্তমান সময়ে কজেশন বা কার্যকারণকে যেভাবে বিশ্লেষণ করা হয়, যে অর্থে মানুষ বুঝে থাকে বা দার্শনিকগণ বুঝে থাকেন, অ্যারিস্টটল ব্যাপক অর্থে সেটি গ্রহণ করেছেন এবং সেটি বোঝার চেষ্টা করেছেন। আমরা জাগতিক বস্তু বা ঘটনার দিকে তাকালে দেখতে পাই, বা এগুলোকে পর্যবেক্ষণ করে তাদের মধ্যে একটি আকস্মিক এবং অনিবার্য সম্পর্ক জানা যায়। আমরা যদি জগতের বিভিন্ন বস্তু বা ঘটনার দিকে পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখতে পাই যে তাদের মধ্যে একটি আকস্মিক এবং অনিবার্য সম্পর্ক আমরা দেখতে পাই। কার্যকারণ বলতে বিভিন্ন বস্তু বা ঘটনার মধ্যে যে এই যে অনিবার্য, সেটাকে বোঝায়। অর্থাৎ বিভিন্ন বস্তু বা ঘটনার এই অনিবার্য সম্পর্ককেই কার্যকারণ সম্পর্ক বলা হয়ে থাকে। যার দ্বারা কিছু ঘটে তাকে বলা হয় কারণ। অর্থাৎ যার দ্বারা কোনো কিছু ঘটে থাকে সেটাকে বলা হয় কারণ, এবং যা ঘটে সেটাকে বলা হয় কার্য বা ফল বা ইফেক্ট। এই ঘটনার যথার্থ ব্যাখ্যা, রিজন মানে হেতু, এই যে ঘটনাগুলো ঘটে থাকে সেই ঘটনার যথাযথ ব্যাখ্যা হেতু নিরূপণের মাধ্যমেই বোঝা যায়। অর্থাৎ রিজনটা কি, কারণটা কি, অর্থাৎ হেতুটা কি, কেন এটি ঘটেছে, সেটা নিরূপণের মাধ্যমেই বোঝা যায়। আমরা জানি মৃত্যু, রোগব্যাধি, দুর্ঘটনা ইত্যাদি নানান কারণে মানুষের মৃত্যু ঘটে থাকে। কিন্তু এইসব কারণ বিশ্লেষণ করলে জগতের মৃত্যুর যে অস্তিত্ব কেন রয়েছে সেটি স্পষ্টভাবে বোঝা যায় না বা বোঝা সম্ভব না। অর্থাৎ মৃত্যুরূপ ঘটনা, অর্থাৎ মৃত্যুর মতো যে ঘটনা, তার কারণ কি, তার হেতু কি, তার যে রিজনটা কি, সেটি জানা যায় না। আর অ্যারিস্টটলের এই কার্যকারণ তথ্য কারণ এবং হেতু উভয়ই জানা সম্ভব বলে
মনে করা হয়, এবং এরিস্টটলের এই কার্যকারণ তত্ত্বে কারণ এবং হেতু অর্থাৎ কজ অ্যান্ড রিজন এটি জানার অথবা এই দুটির উভয়ের ব্যাখ্যা তার এই কার্যকারণ তথ্যে রয়েছে। এরিস্টটলের কার্যকারণ তথ্য ঘটনার একটি পুরোপুরি ব্যাখ্যা, যা ঘটনার সূত্র, কারণ এবং হেতু সবকিছুকেই অন্তর্ভুক্ত করে। অর্থাৎ এরিস্টটলের এই কার্যকারণ তথ্যে একটি ঘটনা কেন ঘটলো, তার সেই ঘটনার সূত্রপাতটা কিভাবে, সেই সূত্র এবং কি কারণে সেটা ঘটেছে এবং সেটা রিজন কি, কেনই বা সেটি সংঘটিত হলো, এই সব কিছুই তার এই কার্যকারণ তথ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এই এরিস্টটল কারণের ব্যাখ্যা দিতে যে তিনি কারণকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছেন, অর্থাৎ তিনি 4টা শ্রেণীতে বিভক্ত করেছেন। এটা আমাদের খুব মনে রাখতে হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ যে 4টি কারণের কথা তিনি বলেছেন। তার প্রথমটি হচ্ছে উপাদান কারণ বা ম্যাটেরিয়াল কজ। 2 নম্বরটা হচ্ছে নিমিত্ত কারণ, যেটাকে বলা হয় ইফিসিয়েন্ট কজেস। 3 নম্বর হচ্ছে আকারগত কারণ, যেটাকে বলা হয় ফর্মাল কজেস। এবং সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে পরিণতি কারণ, আমরা যেটাকে ইংরেজিতে বলি ফাইনাল কজ। এরিস্টটলের মতে এই যে কারণগুলো একটি অপরটির বিকল্প নয়। অনেকেই মনে করতে পারে যে এই কারণ হচ্ছে একটি আরেকটির বিকল্প, কিন্তু এরিস্টটলের মতে একটি আরেকটির বিকল্প নয়। বস্তুর অস্তিত্ব এবং সৃষ্টির জন্য, কোনো একটি বস্তুর অস্তিত্ব এবং তার সৃষ্টির জন্য অন্য 4টি কারণ সাইমেন্টানেসলি অর্থাৎ যুগপতভাবে অর্থাৎ একই সাথে কাজ করে থাকে বা ক্রিয়া করে থাকে। এখন বিস্তারিতভাবে এগুলো সম্পর্কে আলোচনা করা হলো। প্রথমে আমরা আসি উপাদান কারণ অর্থাৎ ম্যাটেরিয়াল কজেস। উপাদান কারণ বলতে এরিস্টটল যা দিয়ে বস্তু গঠিত হয় সেই উপাদানসমূহকে বুঝেছেন। অর্থাৎ একটি বস্তু গঠন করার জন্য যে সমস্ত উপাদানগুলোর প্রয়োজন হয় সেগুলোকে তিনি উপাদান হিসাবে চিহ্নিত করেছেন। যে উপাদান মূর্তি গঠিত হয় সেটি হলো মূর্তির উপাদান কারণ। অর্থাৎ একটি মূর্তি তৈরি করতে হলে যে সমস্ত উপাদান প্রয়োজন হয় সেটি হচ্ছে মূর্তির উপাদান কারণ। যেমন কাঠ, লৌহ, তামা, পিতল ইত্যাদি বা মাটি, এই যে উপাদানগুলো রয়েছে একটি মূর্তি তৈরি করতে হলে আমাদের যে উপাদানগুলো লাগবে সেটি হচ্ছে তার মূর্তির উপাদান কারণ। যেমন কাঠ, লোহা, পিতল, মাটি ইত্যাদি। আর এগুলি হচ্ছে একটা মূর্তির উপাদান কারণ। মূর্তির জন্য এসব উপাদানের উপস্থিতি একান্তই প্রয়োজন। অর্থাৎ একটি মূর্তি তৈরি করতে হলে এই সমস্ত উপাদানের একান্তই প্রয়োজন। আর এটিকে এরিস্টটল উপাদান কারণ হিসাবে চিহ্নিত করেছেন। 2 নম্বরে তিনি যেটি বলেছেন যে নিমিত্ত কারণ অর্থাৎ ইফিসিয়েন্ট কজেস। আকারকে অর্থাৎ একটা ফর্ম, যে একটা আকৃতি, আকার, ফর্ম বা রূপ, সেটাকে উপাদানের উপর কার্যকরী করার জন্য একটি প্রযোজক বা চালিকা শক্তি দরকার। অর্থাৎ আমি একজন স্রষ্টা, তিনি যে বস্তু আবিষ্কারের যে একটা আকার তৈরি করলেন, সেই আকারটাকে উপাদানের উপর ভিত্তি করে একটি কার্যকরী করার জন্য সেই উপাদানগুলোকে নিয়ে একটি আকারকে পরিপূর্ণভাবে বা কার্যকর করার জন্য একজন চালিকা শক্তির প্রয়োজন হয় বা একটি প্রযোজক শক্তির প্রয়োজন হয়। আর এই চালিকা শক্তিটি হচ্ছে বস্তুর নিমিত্ত কারণ, অর্থাৎ যার পিছনে যিনি কাজটি করবেন, যিনি এটা চালিত করবেন, যে মুভ যিনি করবেন, একটা বস্তুর আকার দেওয়ার পিছনে যে একজন মুভার থাকে, একজন চালিকা শক্তি থাকে, সেই চালিকা শক্তিটাকেই এরিস্টটল নিমিত্ত কারণ বলেছেন। অর্থাৎ নিমিত্ত কারণ হলো সেই শক্তি যা জড়ের উপর বা বস্তুর উপর ক্রিয়া করে তাকে একটি আকার দান করে থাকে। অর্থাৎ এই যে উপাদানগুলোকে ব্যবহার করে একটি শক্তি, যেই শক্তিটা বস্তুর উপর ক্রিয়া করে একটি আকার দান করে, সেটি হচ্ছে নিমিত্ত কারণ। যেমন মূর্তির গঠন কার্য সম্পন্ন করার জন্য হাত, বাহু, যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন। অর্থাৎ এই যে মূর্তি
যে আমরা তৈরি করব, সেই মূর্তির উপাদান হিসেবে আমরা কি পাইলাম? মাটি, পিতল বা বিভিন্ন উপাদানগুলো আমরা নিয়ে এলাম। এখন সেই উপাদানগুলোকে ব্যবহার করার জন্য একজন চালিকা শক্তির প্রয়োজন, এবং এই যে মূর্তি গঠন কার্য সম্পাদন করার জন্য আমাদের আরও কিছু বাহু, হাত, যন্ত্রপাতি ইত্যাদির প্রয়োজন হয়। এবং এই হাত, তারপর হচ্ছে বাহু এবং যন্ত্রপাতি মূর্তিটির নিমিত্ত কারণ। অর্থাৎ মূর্তির দৃষ্টান্তে পিতল থেকে মূর্তি গঠনের পিছনে যিনি রয়েছেন তিনি হলেন মূর্তি গঠনকারী স্থপতি বা ভাস্কর, এবং তিনি হচ্ছেন মূর্তির নিমিত্ত কারণ। আমরা এই কথার দ্বারা যেটা বুঝতে পেরেছি সেটি হলো যে নিমিত্ত কারণ হবে যে এই যে উপাদানগুলোকে ব্যবহার করে একটি আকার দেওয়ার জন্য আমরা যে একটি চালিকা শক্তির কথা বলছি, সেটি হতে পারে যে একজন ভাস্কর যিনি এর পিছনে নীল নকশা করেছেন, যার চিন্তা চেতনা বাস্তবায়ন করার জন্য যার পিছনে একজন চালিকা শক্তি হিসেবে কাজ করেছে, এবং সেটি হাত বা বিভিন্ন যন্ত্রপাতি, বাহু, এইগুলি হচ্ছে একটি মূর্তির প্রতিষ্ঠার ক্ষেত্রে তার নিমিত্ত কারণ। এবং একজন ভাস্কর হচ্ছে একটি মূর্তির নিমিত্ত কারণ। তৃতীয়ত আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আকারগত কারণ বা ফর্মাল কজেস। আকারগত কারণ বলতে অ্যারিস্টটল বস্তুর সত্তা বা সাত ধর্মকে বুঝিয়েছেন। অর্থাৎ আকারগত কারণ বলতে তিনি মূল যে বস্তুটির কথা বলেছেন, অর্থাৎ আসল যে বস্তুটি, যে সার সত্তাটি রয়েছে, সেটাকে তিনি বুঝিয়েছেন। অর্থাৎ আমরা যেই কাজটি করার জন্য উপরে উপাদান এবং নিমিত্ত কারণটি নিয়ে এসেছি, সেই আকারটাই হচ্ছে বস্তুর সার সত্তা বা বস্তুর সার ধর্ম। কোনো কিছুকে সৃষ্টির পূর্বে তার একটা আকার বা রূপ কল্পনা করতে হয়। জগতের যত বস্তু রয়েছে সেটি সৃষ্টি করার পূর্বে, অর্থাৎ মানব সৃষ্ট যত সৃষ্টি রয়েছে, সেই সৃষ্টি করার পূর্বে তাকে অবশ্যই একটি আকার বা ফর্ম বা একটা রূপ দিতে হয়। আর এটাই হচ্ছে রূপগত কারণ বা আকারগত কারণ। যেমন আমি যদি বলি একটা টেবিল তৈরি করার আগে একটি টেবিলের যে রূপ, একটা টেবিলের যে আকার, সেটা আগে আমাদেরকে নিরূপণ করতে হবে। আর এটাই হচ্ছে আকারগত কারণ। যে ধারণা বা নকশার অবলম্বনে মূর্তিটি তৈরি করা হয় সেটি হচ্ছে তার রূপগত কারণ বা আকারগত কারণ। এ প্রসঙ্গে স্টেজ বলেন যে প্লেটোর যে ধারণাগুলোর কথা বলেছেন, যে সার্বিক এবং বিশেষ ধারণার কথা প্লেটো বলেছিলেন, সেই ধারণাগুলি হচ্ছে অ্যারিস্টটলের এই আকারগত কারণ রূপে এখানে আবির্ভূত করেছেন। অর্থাৎ প্লেটোর যে ধারণা সেটি অ্যারিস্টটল তার কার্যকারণ তত্ত্বে আকারগত রূপ হিসেবে ব্যবহার করেছেন। তাহলে আকারগত কারণ হচ্ছে যে কোনো কিছু সৃষ্টি করার পূর্বে যে আমাদের একটি কাল্পনিক নকশা বা আকার করতে হয়, সেটি হচ্ছে আকারগত কারণ, বা একটি কল্পনা বা রূপকল্প যেটি করতে হয় সেটি হচ্ছে আকারগত কারণ। সর্বশেষ যে কারণের কথা বলা হয়েছে সেটি হচ্ছে পরিণতি কারণ বা ফাইনাল কজ। অর্থাৎ কোনো না কোনো উদ্দেশ্য সাধনের জন্যই বস্তুর সৃষ্টি হয়ে থাকে বা সৃষ্টি করা হয়, আর যে উদ্দেশ্যের দিকে বস্তুর গতি পরিচালিত হয় সেটি হচ্ছে পরিণতি কারণ। তো পরিণতি মানে হচ্ছে চূড়ান্ত, অর্থাৎ যে কোনো কিছুই একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করা হয়, আর এই উদ্দেশ্যকে চালিত করার জন্যই বস্তুর গতি পরিচালিত হয়, আর সেটি হচ্ছে পরিণতি কারণ। যেমন একটি মূর্তি নির্ধারণের সময় স্থপতির লক্ষ্য থাকে একটি পরিপূর্ণ মূর্তি নির্মাণের দিকে। অর্থাৎ একজন ভাস্কর যখন তিনি একটি মূর্তি করেন তখন তার টার্গেট থাকে, তার লক্ষ্য থাকে পরিপূর্ণভাবে সেই মূর্তিটিকে তৈরি করা। আর এই পরিপূর্ণ মূর্তির ধারণাই হচ্ছে এই পরিণতি কারণ। পরিণতি কারণ সাধারণভাবে বস্তুটি নিজে এবং বস্তুটির সম্পূর্ণ সত্তা, অর্থাৎ একটি কমপ্লিট বস্তু হচ্ছে পরিণতি কারণ। এখন আমরা যদি আরেকটি উদাহরণের সাহায্যে দেখি যে মানুষের উৎপত্তি, আমরা এই মানুষের উৎপত্তিকে, মানুষ কিভাবে উৎপত্তি হয়, মানুষের যে উৎপত্তিটা সেটিও আমরা ব্যাখ্যা করতে পারি একটি উদাহরণের সাহায্যে, এবং এই উদাহরণের সাহায্যেও আমরা অ্যারিস্টটলের যে চারটি কারণ সেটিও আমরা খুঁজে পেতে পারি। যেমন প্রথমত বলা হয়েছে যে মানুষের দেহ যে উপাদান দ্বারা গঠিত সেটি হচ্ছে উপাদান কারণ। অর্থাৎ মানুষের দেহ
বিভিন্ন উপাদান দ্বারা তৈরি, মাটি, পানি, নানান উপাদান দিয়ে মানুষের দেহ তৈরি, এবং সেই উপাদানগুলো হচ্ছে উপাদান কারণ। দ্বিতীয়ত হচ্ছে যে মানব দেহের যে রূপের ধারণা বা বিশিষ্ট আদর্শে যে কোষ গঠিত এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পূর্ণাঙ্গ মানব দেহে পরিণত হয়, সেটি হচ্ছে রূপগত কারণ। এই যে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এবং বিভিন্ন কোষ রয়েছে, সেগুলো যখন বৃদ্ধি পায় যখন একটি পূর্ণাঙ্গ মানব দেহে পরিণত হয়, সেটি হচ্ছে রূপগত কারণ বা আকারগত কারণ। এবং এই যে আকারগত কারণের পরে এই যে মানব দেহ বৃদ্ধি ঘটেছে, উপাদানের ব্যবহারের কারণে যে বৃদ্ধি ঘটেছে, সেই যেই শক্তির কারণে গর্ভধারণ ক্রিয়া সম্পন্ন হয়ে মানব দেহে ভ্রূণ আকারে গঠিত হয়, সেটি হচ্ছে তার নিমিত্ত কারণ। 4 নম্বরে আমরা যেটি দেখতে পাই যে প্রাকৃতিক উদ্দেশ্যের ফলে মানুষের সৃষ্টি হয়ে থাকে, তা পরিণতি কারণ। অর্থাৎ কি বলছে এখানে, যে প্রাকৃতিক উদ্দেশ্যের ফলে মানুষের সৃষ্টি হয়ে থাকে তা পরিণতি কারণ। এবং এ থেকে স্পষ্টভাবে বলা যায় যে বস্তু মাত্রই উপাদান, ধারণা, নিমিত্ত এবং উদ্দেশ্য, এই 4 প্রকারের কারণ থাকা আবশ্যক। কাজে আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষের উৎপত্তির ক্ষেত্রেও এই 4টি ধারণা বা 4টি কারণের প্রাসঙ্গিকতা রয়েছে। কার্যকারণ সম্পর্কে অ্যারিস্টটলের এই যে ধারণা বা এই মতবাদ, এটা একেবারে নতুন নয়। তিনি তার পূর্বসূরীদের মতবাদকে সমালোচনা করে তিনি নিজস্ব মত গড়ে তোলেন, আর এই পদ্ধতিতে তিনি তার কার্যকারণ তথ্য আরোপ করেছেন। তিনি মেটাফিজিক্স গ্রন্থের প্লেটো থেকে তেলিস পর্যন্ত দর্শনের ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে, এবং সেগুলোর সমালোচনার মাধ্যমেই তিনি তার নিজের যে কার্যকারণ তত্ত্ব, সেই মতবাদে তিনি এসে পৌঁছেছেন। অ্যারিস্টটলের পূর্বসূরীদের কেউ এই 4টি কারণ স্বীকার করেছেন কিনা তিনি তা অনুসন্ধান করেন। অর্থাৎ তার আগে আগের যে দার্শনিকগণ ছিলেন, তারা সেই কার্যকারণ নিয়ে কোনো স্বীকার করেছেন বা এই 4টি কারণকে স্বীকার করেছেন কিনা সেটি তিনি অনুসন্ধান করেন। এবং তার পূর্বসূরীরা সকলেই জড় উপাদান কারণকে স্বীকার করেছে। যেমন থেলিস, তিনি উপাদান হিসেবে পানিকে নিয়ে এসেছেন। প্রোটাগোরাস, তিনি বায়ুকে নিয়ে এসেছেন। তারপরে হিরাক্লিটাস, যিনি অগ্নিকে নিয়ে এসেছেন। অ্যানাক্সামিন্ডাস, নানান দার্শনিক তারা বিভিন্ন উপাদানকে কারণ হিসেবে নিয়ে এসেছেন। কারণ জড় এখানে তিনি স্বীকার করেছেন, বলছেন যে তার পূর্বসূরীরা সকলেই জড় উপাদান কারণকে স্বীকার করেছেন। প্রথম দিকে দার্শনিকরা শুধু উপাদান কারণকে স্বীকার করেছেন। বস্তুর গতি এবং তার উপাদানের ব্যাখ্যার জন্য যে দ্বিতীয় কারণ প্রয়োজন হয়ে পড়ে, সেটি তারা প্রথম দিকে দার্শনিকরা চিন্তা করেননি। কারণ জড় নিজে গতি সৃষ্টি করতে অক্ষম। একজন জড় পদার্থ নিজে গতি সৃষ্টি করতে অক্ষম, যেমন ব্রোঞ্জ মূর্তি হওয়ার কারণ নয়। এখানেই নিমিত্ত কারণের সৃষ্টি। অর্থাৎ শুধু যে জড় থাকলেই হবে না, পদার্থ থাকলেই হবে, সেটি যে একটা বস্তুতে পরিণত হবে এরকম নয়। তাকে চালনা করার জন্য একটি শক্তির প্রয়োজন, আর সেটি হচ্ছে নিমিত্ত কারণ। আর এভাবেই নিমিত্ত কারণের সৃষ্টি হয় বলে অ্যারিস্টটল মনে করেন। এখানে একজন দার্শনিক যে এমপিক্লিটস, তিনি নিমিত্ত কারণকে স্বীকার করেন। আবার আকারগত কারণকে পিথাগোরীয় দার্শনিকরাও স্বীকার করেছেন। আর প্লেটোর আকারগত কারণের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন, সেই জন্য তার গ্রন্থেও তিনি ধারণা সময়ের কথা বলেছেন। আর তার যে প্লেটোর যে ধারণা, সেটি অ্যারিস্টটলের আকারগত কারণ হিসেবে পরিচিতি লাভ করেছে। অ্যারিস্টটল তার পূর্বসূরীদের মধ্যে 4টি কারণের কম বেশি উপস্থিতি লক্ষ্য করেন এবং এগুলির ভিত্তিতে তিনি তার নিজস্ব মতবাদ গড়ে তোলেন। উপরোক্ত আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারি যে অ্যারিস্টটলের কার্যকারণ তত্ত্ব আধুনিক
তার যে অ্যারিস্টটলের যে কার্যকারণ তত্ত্ব, সেটি আধুনিক কার্যকারণ তত্ত্বের চেয়ে অনেক ব্যাপক অর্থে তিনি সেটি ব্যবহার করেছেন। আধুনিক দার্শনিক হিসাবে বা আধুনিক দার্শনিকদের মতে কারণ হলো কার্যের শর্তহীন, অপরিবর্তনীয় এবং পূর্ববর্তী ঘটনা। মিলের যে কার্যকারণ সংজ্ঞা, সেখানে পরিণতি কারণটি অনুপস্থিত। তবে মিলের সংজ্ঞায় অবশ্য আকারগত কারণ তো সেটাও অনুপস্থিত। অর্থাৎ তিনি মিলের কারণ যে কার্যকারণের সংজ্ঞা দিয়েছেন, সেখানে অ্যারিস্টটলের পরিণতি কারণ এবং আকারগত কারণ এর দুটি অনুপস্থিত। তার মানে আধুনিক সংজ্ঞায় উপাদান কারণ এবং নিমিত্ত কারণ উপস্থিত, যা জড় ও শক্তির নিদর্শন হিসেবে কাজ করে থাকে। অ্যারিস্টটল নিমিত্ত কারণও আধুনিক কার্যকারণ তত্ত্ব থেকে আলাদা। অর্থাৎ আধুনিক কার্যকারণ তত্ত্ব হিসেবে নিমিত্ত কারণ যেটাকে বলা হয়, সেটি অ্যারিস্টটলের কার্যকারণ তত্ত্বে একটু আলাদাভাবে বিবেচনা করা হয়েছে। এবার আরেকটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে অ্যারিস্টটল তিনি চারটি কারণকে দুটি কারণে রূপান্তর করেছেন। অ্যারিস্টটলের অধিবিদ্যার দ্বিতীয় ধাপটি হলো তিনি চারটি কারণকে দুইটি কারণে রূপান্তর করেছেন। আর তিনি এই দুটি তিনি দুটি কারণে নাম দিয়েছেন উপাদান কারণ এবং আকারগত কারণ। অর্থাৎ তিনি চারটি কারণকে দুটি কারণে রূপান্তরিত করেছেন, যে এটির নাম দিয়েছেন আকারগত এবং উপাদানগত। কারণগুলো প্রকৃতিতে প্রয়োগ করলে আমরা কি দেখতে পাই, যে নিমিত্ত কারণ এবং পরিণত কারণ আকারগত কারণে রূপান্তর হয়ে যায়। অর্থাৎ নিমিত্ত কারণ এবং পরিণত কারণটা আলটিমেটলি একটি আকারগত কারণেই রূপান্তর হয়। শুধুমাত্র উপাদান কারণকে আকারগত কারণে রূপান্তরিত করা সম্ভব হয় না। অর্থাৎ প্রথম যে কারণটি রয়েছে উপাদান কারণ, সেটাকে আকারগত কারণে রূপান্তরিত করা সম্ভব নয়। আকারের মধ্যে পরিণতি কারণ এবং নিমিত্ত কারণ উভয় নিহিত থাকে। প্রথমত অ্যারিস্টটল বলেন যে আকারগত কারণ এবং পরিণত কারণ আসলে একই জিনিস। আকারগত কারণ এবং পরিণতি কারণ আসলে একই জিনিস, কেননা আকারগত কারণ আসলে বস্তুর ধারণা বা প্রত্যয়কে বোঝায় থাকে। আকারগত কারণটা আসলে বস্তুর যে ধারণা বা প্রত্যয়, যে কাল্পনিক কল্পনা শক্তি, সেটাকে বোঝানো হয়েছে। আর পরিণতি কারণ হচ্ছে ওই ধারণারই বাস্তবায়িত রূপ। কাজেই বোঝা যাচ্ছে যে আকারগত এবং পরিণতি এই দুটি একই জিনিস। অর্থাৎ আকারকে ব্যক্ত করে হচ্ছে বস্তুর উদ্দেশ্য, আর আকারে বস্তুর লক্ষ্য এবং পরিণতি। এ থেকে বোঝা যায় বস্তুর পরিণতি কারণ এবং আকারগত কারণ আসলে স্বতন্ত্র নয়, একই, অর্থাৎ ভিন্ন নয়, একই জিনিস। দ্বিতীয়ত তিনি বলেছেন যে নিমিত্ত কারণ এবং পরিণতি কারণ একই জিনিস। একটু সতর্কভাবে যদি চিন্তা করি, তাহলে দেখব যে নিমিত্ত কারণেই বস্তুর সব পরিবর্তনের মূল। নিমিত্ত কারণটি হচ্ছে কি, বস্তুর সব পরিবর্তনের মূল। আর এই পরিবর্তনের মাধ্যমে বস্তু শেষ পর্যন্ত যে লক্ষ্যে উপনীত হয়, সেটি হচ্ছে পরিণত কারণ। আর তাই অ্যারিস্টটল বলেন, যা বস্তুর পরিবর্তন ঘটায় তা হচ্ছে আসলে বস্তুর লক্ষ্য ছাড়া আর কিছু নয়। অর্থাৎ তিনি বলেছেন, যা বস্তুর পরিবর্তন ঘটায় সেটি বস্তুর লক্ষ্য ছাড়া আর কিছুই নয়। একটা বিশিষ্ট লক্ষ্যের দিকেই বস্তুর গতি প্রকৃতি দেখা দেয়, আর এরকম লক্ষ্য উদ্দেশ্য আছে বলেই বস্তু আছে। পরিণত কারণে হচ্ছে প্রকৃত নিমিত্ত কারণ। এই জন্য তিনি নিমিত্ত কারণ এবং পরিণতি কারণ এই সব দুটি কারণকে একসাথে আকারগত কারণ হিসেবে উল্লেখ করেছেন। উদাহরণস্বরূপ তিনি বলেছেন যে শিল্প জগতে ভাস্করের একটি শিল্প যদি আমরা অঙ্কন করতে চাই, তার যে ভাস্কর রয়েছে, সেই ভাস্করের কল্পনা প্রসূত কোনো দেবতার হাত এবং মাংসপেশিগুলো সঞ্চালিত হয় বলে ওই দেবতার মূর্তি তৈরির উদ্দেশ্যটি উপাদানের সাহায্যে চরিতার্থ হতে পারে। এখানে নিমিত্ত বা উদ্দেশ্য সাধক কারণ দুটির ধারণা থেকে সৃষ্ট বলে ধারণা এবং উপাদান এই দুটি কারণে দেখা দেয়। তাই বলা যায় যে রূপগত কারণ, নিমিত্ত কারণ এবং পরিণতি কারণের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। অর্থাৎ এই তিনটি কারণকে একত্র করলে যা পাওয়া যায়, সেটি অ্যারিস্টটলের মতে এটি হচ্ছে আকারগত কারণ। এভাবে অ্যারিস্টটল তিনি চারটি কারণকে দুটি কারণে, অর্থাৎ আকার এবং উপাদান কারণে রূপান্তর করে থাকেন। আকারের সাহায্যে
সাধিত হয় সৃষ্টি, আর আকারই হচ্ছে আকারের সাহায্যে সাধিত হয় সৃষ্টি, আর এই আকারটাই হচ্ছে সৃষ্টির লক্ষ্য, আর উপাদান দিয়ে এই বস্তুটি গঠিত হয়ে থাকে। কাজেই তিনি চারটি কারণকে দুটি কারণে রূপান্তর করেছেন, একটা হচ্ছে উপাদান কারণ, আরেকটা হচ্ছে আকারগত কারণ। এখন তার যে উপাদান এবং আকারের কথা বলেছেন, তার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, আমরা এখন সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। উপাদান এবং আকার অবিচ্ছেদ্য, এদেরকে চিন্তা ভাবনায় বিচ্ছিন্ন করা গেলেও, চিন্তাগত দিক থেকে বিচ্ছিন্ন করা গেলেও বাস্তবে সেটি সম্ভব নয়। কারণ উপাদানহীন আকার সম্পন্ন এবং আকারহীন উপাদান সম্পন্ন কোনো বস্তু এই জগতে নেই। অর্থাৎ উপাদানহীন আকার বা আকারহীন কোনো উপাদান কোনো বস্তু এই জগতে নেই। কাজেই এটি একটি অবিচ্ছেদ্য, একে বিচ্ছিন্ন, চিন্তার দিক থেকে বিচ্ছিন্ন হলেও বাস্তবে সেটি বিচ্ছিন্ন নয়। দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে উপাদানের ভেতরেই আকার বাস্তবতা লাভ করে থাকে। অপরিবর্তনীয় আকারের উপাদানে প্রকাশ ঘটায়, অর্থাৎ উপাদানে আকার সংযোজিত হলে এটা বস্তুতে পরিণত হয়। কাজেই উপাদান হলো সম্ভাবনা যা আকারপ্রাপ্ত হয়ে বাস্তবতা লাভ করে থাকে। কাজেই উপাদান এবং আকার এর মধ্যে কোনো আলাদা কোনো জানি, দুটি একই জিনিস। অ্যারিস্টটলের মতে বেশি আকার সম্পন্ন বস্তু বেশি বাস্তব, অর্থাৎ যেই বস্তুটির আকারগত দিক থেকে যত বেশি ভালো থাকবে সেটি বাস্তব তত বেশি হবে। প্রতিটি বস্তুর সম্ভাবনার দিক দিয়ে উচ্চতর আকার এবং উচ্চতর বিকাশের উপাদান। প্রকৃতিতে যে বিকাশ বা পরিবর্তন বা কার্যক্রম আমরা দেখা যায়, সেটি হচ্ছে আকারের জড় রূপায়ণের একটি পদ্ধতি।